শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহার। সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের ২০ শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত ১০টার পর স্মৃতিসৌধে পৌঁছান তিনি। ২০ শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গাড়িতে বসেই জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিয়মানুযায়ী সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে হয়, তাই তারেক রহমান পৌঁছানোর আগেই তার পক্ষে ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপি নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সাভার যেতে স্মৃতিসৌধ পর্যন্ত পুরোটা পথ জুড়ে নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানান। ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্মৃতিসৌধে জড়ো হন নেতাকর্মীরা। তীব্র শীত উপেক্ষা করে নেতাকে দেখতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন তারা। উচ্ছ্বসিত নেতাকর্মীদের ভিড় ঠেলে প্রায় ৬ ঘণ্টা পর স্মৃতিসৌধে পৌঁছায় তারেক রহমানের গাড়িবহর। শ্রদ্ধা জানানো শেষে রাত 10:30টার দিকে গুলশানের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। এর আগে শুক্রবার বিকেলে বাবার সমাধিতে শ্রদ্ধা জানান তারেক রহমান। ১৯ বছর পর প্রয়াত রাষ্ট্রপতির সমাধিতে গিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন, পরে ২ হাত তুলে নিজেই দোয়া করেন ছেলে তারেক রহমান। এর আগে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনেও নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ছিল জিয়া উদ্যানে। মরহুম বাবার শিয়রে দাঁড়িয়ে সন্তান একা শেরেবাংলা নগরের সমাধিস্থলে ২ হাত তুলে বাবার আত্মার মাগফিরাত কামনা করেন স্রষ্টার কাছে, অলক্ষ্যে নেন আশীর্বাদও। সবশেষ ২০০৬ সালে তারেক রহমান শ্রদ্ধা জানান বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। এরপর ২০০৭-এর আলোচিত ১/১১ আর ২০০৮-এ নির্বাসিত জীবনের শুরু। ১৭ বছর পর রাজস্বিক এক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথম দিনেই হাসপাতালে যান মাকে দেখতে। শুক্রবার দেশে ফেরার দ্বিতীয় দিনের শেষ বিকেলে গেলেন প্রয়াত বাবার সমাধিতে। প্রথমে দলের নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন, ফাতিহা পাঠ ও কবর জিয়ারতে শামিল হলেন ২ হাত তুলে। নীরবে দাঁড়িয়ে থাকেন কিছু সময়। পরিণত মানুষেরও চোখে আসে জল। রাজনীতির কঠিন বাস্তবতা আর ব্যক্তিগত আবেগ যেন মিলেমিশে একাকার। তারেক রহমানের উপস্থিতি ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল জিয়া উদ্যানে। আশপাশের এলাকায় ছিল বর্ণিল ব্যানার আর প্লেকার্ড। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে যেন দেশের মাটিতে তারেক রহমানের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো। প্রায় আধ ঘণ্টা অবস্থান করেন জিয়া সমাধি কমপ্লেক্সে। তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো। আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই একটা সুখী, সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটার প্রতিপালন করেছেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আবার এটাকে আরও পরিস্ফুটন করবেন আমাদের নেতা তারেক রহমান সাহেব। এটা আমার জনগণের প্রত্যাশা। নেতাকর্মীদের বিপুল উপস্থিতির প্রত্যাশা, জিয়ার আদর্শকে ধারণ করে তারেক রহমান দেশে নতুন রাজনীতি আর পরিবর্তনের সূচনা করবেন। সবশেষ ২০০৬-এ এসেছিলেন। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনে তারেক রহমান প্রায় ১৯ বছরের ব্যবধানে আবার এলেন জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্সে। শ্রদ্ধা জানালেন তিনি, স্মরণ করলেন তাঁর প্রয়াত পিতাকে এবং তিনি এখন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই দলের প্রতিষ্ঠাতাকেও। জিয়াউর রহমান যে উন্নয়নের অগ্রযাত্রার সূচনা করেছিলেন বাংলাদেশে, তার ধারাবাহিকতা রক্ষার গুরু দায়িত্ব এখন তারেক রহমানের কাঁধে। নেতাকর্মীরা বিশ্বাস করেন আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির এই নেতা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন উন্নয়নের নতুন শিখরে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচি ঘিরে শুক্রবারও নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। গুলশানের বাসা থেকে বেরিয়ে তারেক রহমানের গাড়িবহর যখন বিজয় সরণিতে পৌঁছায়, উপচে পড়া ভিড়ে আটকে যায় গতিপথ। গাড়ির দুপাশ থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অবিরাম শুভেচ্ছা জানান শীর্ষ এই নেতা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কর্মীদের ভিড় ঠেলে জিয়াউর রহমানের সমাধিতে পৌঁছাতে সময় লেগে যায় প্রায় 2 ঘণ্টা। মা মাটির স্পর্শ পেয়েছেন আগের দিনেই।
শুক্রবার জুমার নামাজ শেষ হতেই দীর্ঘ ১৯ বছর পর বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে গুলশান এভিনিউয়ের বাসা থেকে বের হন তারেক রহমান। এ যেন আগের দিনের পুনরাবৃত্তি। আবারও সবার আগে বাংলাদেশ ব্যানারে সাজানো লাল সবুজ রঙের বাসটিতে চড়েই রওনা হলেন জিয়া উদ্যানের দিকে। দীর্ঘ ১.৫ যুগ পর নেতা ফিরেছেন, কর্মীদের আনন্দ উচ্ছ্বাস কি একদিনেই ফুরোয়? গাড়িবহরের পিছু পিছু হাজারো নেতাকর্মী তখন জিয়া উদ্যানের দিকে। এদিনও পুরো পথ জুড়ে দাঁড়িয়ে আর হাত নেড়ে নেতাকর্মী আর সমর্থকদের ভালোবাসার জবাব দেন তারেক রহমান। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে। এদিনও ছিল কয়েক স্তরের নিরাপত্তা। এর মধ্য দিয়েই এগিয়ে যেতে থাকে তারেক রহমানকে বহনকারী বাসটি। জনস্রোত ঠেলে জিয়া উদ্যানে পৌঁছাতে পেরিয়ে যায় ঘন্টারও বেশি সময়। আমরা মনে করি তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের মাধ্যম দিয়েই বাংলাদেশ গণতন্ত্রের দিকে আরও এগিয়ে গেল। তার বাবারের কবরটি দীর্ঘ ১৭ বছর পর দেখে তিনি আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলেন। তার মুখে কোনো ভাষা ছিল না, তার চোখ দেখে আমরা অনুধাবন করতে পেরেছি। যেখানে সকাল থেকেই দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার নিয়ে অপেক্ষায় ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আগামী নির্বাচন যে তারেক রহমান সাহেব অংশগ্রহণ করছেন সেটার একটা প্রতিফলন আজকে থেকে আপনারা মাঠে ময়দানে দেখতে পারবেন ইনশাল্লাহ। উনি ওনার বাবার কবরের এখানে জিয়ারতের মাধ্যমে সেই প্রেরণা পাবেন এবং উজ্জীবিত হয়ে আবার দেশ পরিচালনার জন্য উনি নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ উনি সফল হবেন। বাবার কবর জিয়ারত শেষে সাভার স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাত্রা শুরু করে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী গুলস্তানে 0 পয়েন্টের কাছে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদে একটি গোডাউনে লাগা আগুনে পুড়ে গেছে বেশ কিছু মালামাল। প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৮ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শুক্রবার বিকেলে ৫টা ২৮ ভবনটির ৮ তলার ছাদে একটি গোডাউনে আগুন লাগে কালো ধোঁয়ায় ছেয়ে যায় 0 পয়েন্ট ও আশপাশের এলাকা। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৯টি ইউনিট প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ জানান, ৭ তলা ভবনের ছাদে টিন দিয়ে গুদাম তৈরি করা হয়েছিল। আগুনে পুড়ে গেছে গুদামে থাকা টুপি, আতর, তসবি, জয়নামাজ সহ নানা পণ্য। ভবনটিতে আগুন নেভানোর ব্যবস্থা না থাকায় বেগ পেতে হয় ফায়ার ফাইটারদের। শুক্রবার মার্কেট বন্ধ থাকায় ভেতরে ক্রেতা ও ব্যবসায়ী ছিল না। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আমরা হঠাৎ করে দেখলাম আগুন লাগছে, দৌড়ে এসে নিচের দোকান বন্ধ করছি। বিভিন্ন গোডাউন, সব গোডাউন ভাই, সমস্ত কার্পেট, জায়নামাজ, টুপি। উপরে যে একটা ফ্লোর আগুন লাগছে ওই ফ্লোরটাই, অন্য কোনো আর ফ্লোর লাগে নাই, অন্য কোনো ফ্লোরে যা নাই। যদি প্রতিষ্ঠানের ফায়ার হাইড্রেন্ট থাকতো তাহলে হয়তো ইনিশিয়াল স্টেজে আগুনটাকে আরও দ্রুত নির্বাপন করা যেত। সূত্রপাত আপাতত যেহেতু আজকে শুক্রবার ছিল, মার্কেট বন্ধ ছিল, এটা তদন্ত সাপেক্ষে বলা সম্ভব। কেউ হতাহত হয় নাই। এখানে আগুনটা আমাদের যে ফায়ার সার্ভিসের যে দক্ষ কর্মী বাহিনী আছে তাদের প্রচেষ্টায় এবং স্থানীয় ভলেন্টিয়ার, স্থানীয় লোকজন, মার্কেটের যারা রয়েছে তাদের সার্বিক সহযোগিতা আগুনটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবে জামায়াতে ইসলামী। দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এই প্রতিশ্রুতি দেন আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, জাতির ওপর থেকে কালো ছায়া এখনো দূর হয়নি। এই ছায়া না সরা পর্যন্ত ছাত্র শিবির ও জামায়াত সংগ্রাম করে যাবে। অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল অভিযোগ তোলেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে ছাত্র শিবির জামায়াতকে দমিয়ে রাখার চেষ্টা চলছে। সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী শুরু হয় ছাত্র শিবিরের সদস্য সম্মেলন। এর মাধ্যমে সংগঠনটির ২০২৬ মেয়াদের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। ইসলামী ছাত্র শিবির। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, জাতির ওপর এখনো কালো ছায়া বিদ্যমান। এই কালো ছায়া সম্পূর্ণভাবে দূর না হওয়া পর্যন্ত ছাত্র শিবির ও জামাতে ইসলামী সংগ্রাম চালিয়ে যাবে। কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি। এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই, ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে। আর যাতে শিক্ষা প্রতিষ্ঠানে কলমের বদলে অস্ত্র হাতে না উঠে, মাদকের বোতল হাতে না উঠে,
তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে সব ধর্ম ও রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বলেন, জামাতে ইসলামী বেকার ভাতা দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং দক্ষ ও যোগ্য মানুষ তৈরি করতে চায়। অনেকে সংখ্যা গণে বলছেন আমরা এত কোটি এত লক্ষ যুবককে কর্মসংস্থান দিব, বাকিদের কি হবে? বলছেন বাকিদেরকে ভাতা দেবেন। আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না, শুনতেও চাই না। প্রতিটি যুবকের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল বলেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে বারবার ছাত্র শিবিরকে দমানোর চেষ্টা করা হচ্ছে। ট্যাগ লাগানোর সংস্কৃতি থেকেও বের হওয়ার আহ্বান জানান তিনি। তথাধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার এই সংগ্রামকে ঠেকাবার জন্য সন্ত্রাস দিয়ে যখন তারা পারেনি, তখন তারা মিথ্যাচার, অপপ্রচার, নানান প্রযুক্তি দিয়ে জাতিকে বিভ্রান্ত করে আমাদেরকে আবার সেই পেছনে ঠেলে দিতে চায়। অনুষ্ঠানে আগত অন্যান্য দলের রাজনৈতিক নেতারা ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখা হয়েছিল তা বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থানের কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। দুপুরে জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে সেখানে অবস্থান কর্মসূচি শুরু করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভে সংগঠনটির নেতাকর্মীদের পাশাপাশি যোগ দেন সাধারণ শিক্ষার্থীরা। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রি যাপনের ঘোষণাও দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের। গত 12 ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। 18 ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান তিনি। ওসমান হাদির খুনিদের বিচার করাই হচ্ছে সমাধান। আমরা জানতে চাই, এখন পর্যন্ত বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো কি কি পদক্ষেপ নিয়েছে, আজকে আপনাদের কি হয়েছে যে আপনারা তাদেরকে খুঁজে বের করতে পারেন না, আমরা জানতে চাই। সারা বাংলায় ফলো করে দেব, প্রয়োজনে আমরা যমুনা ঘেরাও করব। যদি না হয় আমরা ক্যান্টনমেন্টে লং মার্চ ঘোষণা করব। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছে ইরানের সশস্ত্র বাহিনী কুদস ফোর্সের এক সদস্য। এক বিবৃতিতে দাবি করেছে আইডিএফ। এই হামলার ফুটেজও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যায় লেবাননের দক্ষিণের আনসারিয়া এলাকায় চলন্ত গাড়ির ওপর বোমা ফেলা হয়েছে, যাতে নিহত হন কুদস ফোর্সের হুসেন মাহমুদ মারশাদ আল জাওয়াহারি। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে প্রতিহত করতে লেবানন জুড়ে চালানো আইডিএফের অভিযানে প্রাণ হারানো বহু মানুষের তালিকায় যোগ হয়েছে তার নাম। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য আসেনি তেহরানের পক্ষ থেকে। পৃথক আরেক অভিযানে সাফাদ আল বাতিক এলাকায় হিজবুল্লাহর এক সদস্যকে হত্যার দাবি জানিয়েছে আইডিএফ। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের কমপক্ষে 115 সদস্যকে আটকের দাবি করেছে তুরস্ক। দেশটির দাবি বড়দিন ও নববর্ষ উৎসবে হামলার পরিকল্পনা ছিল এসব আইএস সদস্যদের। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে তুরস্কের প্রসিকিউশন অফিস জানায়, গোয়েন্দা মাধ্যমে আইএস সদস্যদের পরিকল্পিত হামলার তথ্য পায় তুর্কি পুলিশ। তাদের এসব হামলার লক্ষ্য ছিল দেশটিতে বসবাসরত অমুসলিমরা। পরে সারা দেশে 124 স্থানে অভিযান চালানো হয়েছে। 137 তালিকাভুক্ত সন্দেহভাজনের মধ্যে 115 জন আটক হয়েছেন। এ সময় বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে 14 জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার বিকেলে সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেওয়া হয়, পরে তারা দর্শনা বাজারে অবস্থান নেয়। পুশিন হয়ে আসা 14 জনের মধ্যে 6 জন নারী, 6 জন পুরুষ ও 2টি শিশু রয়েছে। বিজিবি জানায়, পুশিন হওয়া সবাই অবাঙালি মুসলিম। তারা নিজেদের ভারতের উড়িষ্যা রাজ্যের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন। পুশিন হয়ে আসা একজন জানান, দুপুরে খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় হঠাৎ বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
ভারতের নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র কেড়ে নেওয়ারও অভিযোগ করেন তারা। ওই 14 জনের পরিচয় যাচাইয়ে কাজ করছে বিজিবি। যাচাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিজিবি কর্মকর্তারা। রূপগঞ্জের পূর্বাঞ্চল এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনার পর পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে বিএনপি ও সহযোগী সংগঠন। লাখো মানুষের উপস্থিতিতে জুলাই এক্সপ্রেসওয়ের 300 ফুট সড়কে জমা হওয়া ময়লা আবর্জনা পরিষ্কারে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বেচ্ছাশ্রমে কাজ করেন তারা। নারায়ণগঞ্জ 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ও নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের উদ্যোগে আলাদাভাবে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এতে অংশ নেন মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারীরা জানান দায়িত্ববোধ থেকে সড়ক পরিষ্কার করছেন তারা। ক্ষতিগ্রস্ত গাছ সরিয়ে নতুন গাছ রোপণের উদ্যোগ নেওয়ার ঘোষণাও দেওয়া হয়। জামালপুরে নবগঠিত ছাত্রদলের 2টি কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে পদবঞ্চিতরা। শুক্রবার রাতে পদবঞ্চিত ছাত্রদলের নেতারা শহরের গিজপাড় এলাকা থেকে মিছিল শুরু করে বুড়ির দোকান মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের সময় কয়েকটি পটকার বিস্ফোরণ হলে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। বিক্ষুব্ধরা জানান নবগঠিত পৌর ছাত্রদলের কমিটিতে ছাত্র নয় এমন অনেককে সদস্যপদ দেওয়া হয়েছে। ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি গঠনের অভিযোগ তাদের। নতুন কমিটি 2টি প্রত্যাখ্যান করেন তারা। পাশাপাশি সেগুলো বিলুপ্ত করে পুনরায় কমিটি গঠনের দাবি আন্দোলনকারীদের। গত 24 ডিসেম্বর রাতে ছাত্রদলের পৌর ও সদর পূর্ব কমিটি ঘোষণা করা হয়। বগুড়ায় নুনগোলা জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার নুনগোলা এলাকায় আয়োজন হয়। স্থানীয় ঈদগাহ মাঠে ষষ্ঠবারের মতো এই মাহফিল অনুষ্ঠিত হলো। শিক্ষাবিদ আজহার আলী তালুকদারের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। এ সময় সমাজসেবক নুরুল হক তালুকদার, নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব নুরুজ্জামান তালুকদার ফিলিপ সহ অনেকে বক্তব্য রাখেন। কোরআন ও হাদিসের আলোকে বয়ান করেন প্রধান বক্তা আশোকোলার পীরজাদা মাওলানা ইমদাদুল হক। এছাড়া মাওলানা আমিনুল ইসলাম এবং আনোয়ার হোসেন ফারুকী উপস্থিত ছিলেন। বৈশ্বিক বিভিন্ন সমস্যার সমাধানে তরুণ প্রজন্মকে উজ্জীবিত করতে আয়োজিত হলো বাংলাদেশ মডেল ইউনাইটেড নেশন সেমিনার 2025। সকালে আমেরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশ AIUB-তে এই আয়োজনের উদ্বোধন করেন পররাষ্ট্র সচিব। 3 দিন ব্যাপী এই সেমিনার চলবে 28 ডিসেম্বর পর্যন্ত, যেখানে জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা, টেকসই উন্নয়ন সহ নানা ইস্যুতে নিজেদের মতামত উপস্থাপন করবেন তরুণরা। অভিজ্ঞরাও দেবেন নানা পরামর্শ। আন্তর্জাতিক পর্যায়ে বৈশ্বিক বিভিন্ন সমস্যার সমাধানে তরুণদের অংশগ্রহণই এই সেমিনারের উদ্দেশ্য। এ সময় পররাষ্ট্র সচিব বলেন, তরুণদের মাধ্যমেই শুরু হতে পারে নতুন এক পৃথিবী। এজন্য প্রয়োজন যথাযথ উদ্যোগ। A just transition, therefore, is not merely about technology or the shift from fossil fuels to renewables. It is also a moral journey centered on people and planet, equity, opportunity, as well as shared responsibility within and across societies. ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে শুরু হলো শাটার স্টোরিজ চ্যাপ্টার 4 নামক প্রদর্শনীটি। শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রদর্শনী পর্দা ওঠে। এবারের আয়োজনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দেশের 3 সুপরিচিত আলোকচিত্রী হাসান সাইফুদ্দিন চন্দন, মোহাম্মদ রাকিবুল হাসান, মাহমুদ হোসেন অপু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শনীটির সূচনায় অংশ নেন এই বিচারক প্যানেল। আরও উপস্থিত ছিলেন প্রদর্শনীটির কিউরেটর জুয়েল পাল। প্রদর্শনীটি চলবে 28 ডিসেম্বর রাত 8টা পর্যন্ত। শেষ করছি আজকে সব খবরের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।